গাজায় বর্বর হামলায় গোপনে ইসরায়েলকে সাহায্য করেছে কয়েকটি মুসলিম দেশ। গাজা যুদ্ধ শেষ হয়েছে বলেছেন ট্রাম্প। বাংলাদেশে একই দিন ভোট হলে আমসালা দূরে যাবে বলেছেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। দীর্ঘ 2 বছরের বেশি সময় ধরে চলা গাজায় ইসরায়েলি বর্বরতার অবসান ঘটেছে। আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যুদ্ধবিরতি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকরে সম্মত জানানোর পর খুশির জোয়ার বইছে গাজায়। ফেরত দেওয়া হচ্ছে 2 দেশের বন্দীদের। মিশরে বিশ্বের শীর্ষ নেতাদের সঙ্গে গাজা চুক্তিতে সই করেছেন ট্রাম্প। তবে বেরিয়ে আসছে ইসরায়েলের বর্বরতায় নেতানিয়াহুকে সহায়তাকারী কয়েকটি মুসলিম দেশের বিশ্বাসঘাতকতার তথ্য। হামাস ইসরায়েল যুদ্ধে গাজাবাসীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে মধ্যপ্রাচ্যের 6টি মুসলিম দেশ। সামনে গণহত্যাকে নৃশংস ও বর্বর বললেও গোপনে ইসরায়েলকে নানাভাবে সাহায্য করেছে এই দেশগুলো। এমনকি সামরিক সহায়তা দিয়েও তেল আবিবের পাশে ঠেকেছে এই দেশগুলো। মধ্যস্থতা নয়, গাজার মানুষের সঙ্গে কার্যত বিশ্বাসঘাতকতা করেছে মুসলিম বিশ্বের এই 6টি দেশ। আরব মুলুকের মার্কিন দোসর ওই আরব দেশগুলোর প্রথম কাতারেই সৌদি আরব। সঙ্গী ছিল বাহরাইন, মিশর, জর্ডান, কাতার ও সংযুক্ত আরব আমিরাত। সদ্য ফাঁস হওয়া এক মার্কিন নথিপত্র থেকে বিষয়টির প্রমাণ পেয়েছে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। শনিবার পত্রিকাটির এক প্রতিবেদনে বলা হয়, এই দেশগুলো যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইসরায়েলের সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা কাঠামোর নামে গোপন সামরিক জোটে যুক্ত হয়ে কাজ করেছে। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের হামলার দিন থেকেই গাজার অসহায় মানুষের অধিকার নিয়ে বক্তব্য দিয়ে আসছেন আরব নেতারা। তবে মধ্যপ্রাচ্যের এসব দেশের ভূমিকা যুদ্ধ বন্ধে ছিল একেবারে নীরব দর্শকের মতোই। ওয়াশিংটন পোস্ট এবং ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টের হাতে আসা মার্কিন গোপন নথিতে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। নথিতে বলা হয়, 2022 সালে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টসকমের নেতৃত্বে গোপন এই সামরিক জোট গঠিত হয়। জোটটির মূল লক্ষ্য ছিল ইরানের হুমকি মোকাবেলা। তবে বাস্তবে এই জোটের কার্যক্রমের বড় অংশই ছিল গাজা ও হামাস বিরোধী যুদ্ধ প্রশিক্ষণ ও গোয়েন্দা তথ্য বিনিময়। মার্কিন নেতৃত্বাধীন এই গোপন নেটওয়ার্কে অংশ নেওয়া দেশগুলো একসঙ্গে টানেল যুদ্ধ মোকাবেলা, আকাশ প্রতিরক্ষা ও সাইবার নিরাপত্তা প্রশিক্ষণে অংশ নেয়। আর গাজায় বোমা বর্ষণে এই কৌশল ব্যবহার করেছে ইসরায়েল। প্রতিবেদনে বলা হয়, আরব দেশগুলো পর্দার আড়ালে ইসরায়েলি সেনা ও মার্কিন বাহিনীর সঙ্গে যৌথ মহড়া, গোপন বৈঠক ও তথ্য আদান প্রদান চালিয়ে গেছে। 2024 সালের মধ্যে এই 6 আরব দেশ যুক্তরাষ্ট্রের রাডার ও সেন্সর নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয়ে যায়। এর মাধ্যমে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোকাবেলার নাম করে তেল আবিবের সঙ্গে কার্যত একীভূত হয় তাদের সেনাবাহিনী। গত সেপ্টেম্বর মাসে ইসরায়েলি বিমান হামলায় দোহায় নিহত হন একাধিক হামাস নেতা। আরব ইসরায়েলি এই গোপন সহযোগিতা তখন বড় সংকটে পড়ে। ওই ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোনে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে কাতারের কাছে ক্ষমা চাইতে বাধ্য করেন। বিশ্লেষকদের মতে, আরব বিশ্বের নেতারা প্রকাশ্যে যা বলেছেন, কৌশলগত কারণে গোপনে তার উল্টো কাজ করেছে। কারণ তাদের কাছে ইরানের আঞ্চলিক হুমকি ফিলিস্তিন সমস্যার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এমনকি আরবদের এই দ্বৈত অবস্থানের কারণেই গাজাবাসীর সঙ্গে তারা বিশ্বাসঘাতকতা করেছে। ইসরায়েল ও হামাসের মধ্যে ঐতিহাসিক বন্দি বিনিময়ের মধ্য দিয়ে গাজায় 2 বছর ধরে চলে আসা ইসরায়েলি যুদ্ধ শেষ হয়েছে বলে ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে জীবিত জিম্মিদের ইসরায়েলের হাতে তুলে দিয়েছে হামাস। মৃত জিম্মিদের লাশও ফেরত দেওয়া শুরু হয়েছে। ইসরায়েলও বিপুল সংখ্যক ফিলিস্তিনি বন্দীকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়। এদিন রেড ক্রসের মাধ্যমে গাজা থেকে 20 জন জীবিত ইসরায়েলি জিম্মিকে হস্তান্তরের পর ইসরায়েলি সামরিক বাহিনী তাদের গ্রহণের খবর নিশ্চিত করে। তেল আবিবের জিম্মি স্কোয়ারে অপেক্ষমান হাজার হাজার মানুষের মধ্যে এই ঘোষণার সঙ্গে সঙ্গে উল্লাস, আলিঙ্গন এবং আনন্দের অশ্রু দেখা যায়। অন্যদিকে ইসরায়েলের কারাগার থেকে 2000-এর বেশি ফিলিস্তিনি বন্দী ও আটক ব্যক্তিকে বহনকারী বাস যখন গাজায় পৌঁছায়, তখন হাজার হাজার আত্মীয় স্বজন আনন্দ অশ্রু নিয়ে তাদের বরণ করে নিতে ভিড় করেন। এদিন মধ্যপ্রাচ্য সফরে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি গিয়ে দেশটির পার্লামেন্ট নেসেটে ভাষণ দেন তিনি বলেন, ইসরায়েলি ও ফিলিস্তিনি উভয়ের জন্য এটি ছিল একটি দীর্ঘ দুঃস্বপ্নের অবসান। নেসেটে ভাষণ শেষে বৃহত্তর আঞ্চলিক শান্তি এবং গাজার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে মিশরীয় ও ইউরোপীয় নেতাদের সঙ্গে মিশরের পর্যটন শহর শারম আল শেখে শান্তি সম্মেলনে যোগ দেন মার্কিন প্রেসিডেন্ট। গাজায় যুদ্ধবিরতি টেকসই করার লক্ষ্যে বিশ্ব নেতাদের অংশগ্রহণে এই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনের উদ্বোধনী ভাষণে ট্রাম্প মিশর, কাতার ও তুরস্কের নেতাদের সঙ্গে একটি দলিলে সই করে গাজা চুক্তিকে স্বাগত জানান এবং সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন।
চুক্তিপত্রে ট্রাম্প ছাড়াও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি সহ অন্যান্য বিশ্ব নেতারা স্বাক্ষর করেছেন। গাজায় 2 বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েল হামাস যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে এই চুক্তি সই হয়। তবে চুক্তিটি সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। চুক্তি স্বাক্ষরের পর ট্রাম্প বলেন, আজ আমরা শুধু এক যুদ্ধের অবসান ঘটালাম না, মধ্যপ্রাচ্যের জন্য এক নতুন ইতিহাস রচনা করলাম। এটি সবচেয়ে বড় চুক্তি যা টিকে থাকবে এবং শান্তির নতুন ভোর এনে দেবে। এদিকে গাজায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় 3700 ফিলিস্তিনি কারাবন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। সোমবার তাদের মুক্তি দেওয়া হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলের কেন্দ্রীয় কারাগার দপ্তরের জনসংযোগ বিভাগ। 2টি ব্যাচে মুক্তি দেওয়া হয়েছে এই কারাবন্দীদের। প্রথম ব্যাচটি ফিলিস্তিনের পশ্চিম তীর অঞ্চলের রাজধানী রামাল্লার পশ্চিমাংশে ইসরায়েলের মালিকানাধীন ওফের কারাগারের। ওই ব্যাচে কারাবন্দীদের সংখ্যা ছিল প্রায় 2000। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের জনসংযোগ দপ্তর জানিয়েছে, সোমবার স্থানীয় সময় দুপুরের দিকে বেশ কয়েকটি বাসে চেপে ওফের কারাগার থেকে পশ্চিম তীরের বেইতুনিয়া শহরে এসে পৌঁছেছেন এই কারাবন্দীরা। এদিকে প্রথম ব্যাচটি পশ্চিম তীরে যাওয়ার কাছাকাছি সময়ে যুদ্ধ বিধ্বস্ত গাজার খান ইউনিস শহরে এসে পৌঁছান দ্বিতীয় ব্যাচের 1718 ফিলিস্তিনি কারাবন্দী। দক্ষিণ ইসরায়েলের নাগেব কারাগারে ছিলেন তারা। ইসরায়েলের কেন্দ্রীয় কারা দপ্তরের বিবৃতিতে নাগেব এর কারাবন্দীদের সম্পর্কে বলা হয়েছে, 2023 সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর সেখান থেকে যাদের গ্রেপ্তার করা হয়েছিল তাদের মধ্যে 1718 জনকে মুক্তি দেওয়া হলো। এই কারাবন্দীদের মধ্যে 250 জন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ছিলেন। বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের নির্বাচন কমিশন বা ইসির কাছে আগামী নভেম্বর মাসে জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট এবং সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন আয়োজনের আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি একই দিনে নির্বাচন ও গণভোট না করে আলাদা দিনে করার পক্ষে জোরালো যুক্তি দিয়েছে। সোমবার নির্বাচন ভবনে 2.5 ঘন্টা ব্যাপী বৈঠক শেষে এক ব্রিফিং দিয়ে দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আমরা প্রস্তাব করেছি নভেম্বরে গণভোট করা হোক। আমাদের দেশে পিআরের জন্য আইনি প্রস্তুত না থাকলেও সিদ্ধান্ত নিলে করা সম্ভব। কমিশন বলেছে, সরকার সিদ্ধান্ত নিলে তারা প্রস্তুত। একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজন নিয়ে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের উদ্বেগ প্রকাশ করে বলেন, আমাদেরকে কেউ বলে যে একই সঙ্গে নির্বাচন করতে গিয়ে যদি ঝামেলা হয়ে যায় তাহলে দুটোই অনিশ্চিত হয়ে যাবে। জাতীয় নির্বাচনে যদি ঝামেলা হয় তাহলে আমসালা দুটোই চলে যাবে। তিনি সংসদ নির্বাচনের আগে গণভোট আয়োজনের পক্ষে যুক্তি দিয়ে বলেন, একসঙ্গে হলে 3টি প্রধান সমস্যা হবে। প্রত্যেক দল তখন শুধুই নির্বাচনী প্রতীকের বিজয়ে মনোযোগী থাকবে। যদি নির্বাচনের কোথাও স্থগিত হয় তাহলে গণভোটও বন্ধ হয়ে যাবে। তিনি জোর দেন যে জাতীয় নির্বাচন জনপ্রতিনিধি বেছে নেওয়ার জন্য, কিন্তু গণভোট জাতির সংস্কারের জন্য। দুইয়ের প্রকৃতি আলাদা। জামাতের নেতা কমিশনকে আশ্বস্ত করার বিষয়টি জানান যে সরকার সিদ্ধান্ত নিলে ইসি সংসদ নির্বাচনের আগে গণভোট আয়োজন করবে। তিনি বলেন, আমরা বলেছি গণভোট আলাদা হওয়া উচিত। আমরা প্রস্তাব করেছি নভেম্বরে গণভোট করা হোক। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আমরা আলোচনা করেছি পিআর এবং ট্রেডিশনাল পদ্ধতি নিয়ে। আগে শুধুমাত্র ট্রেডিশনাল পদ্ধতি ছিল, কিন্তু গত 54 বছরের অভিজ্ঞতায় দেখা গেছে যে ট্রেডিশনাল পদ্ধতি নির্বাচনকে সুস্থ রাখতে পারেনি। আমরা বলেছি পিআর সিস্টেম হলে কেন্দ্র দখল, রাতের ভোট এসব কমে যাবে। 2টি পদ্ধতিতেই নির্বাচন হওয়া উচিত।